আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে ঢাকা কলেজের এবং ঢাকা কলেজের বাইরের যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আমি তহুরা খাতুন, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। তো প্রথম দিন আমি তোমাদেরকে রক্ত কাকে বলে, রক্তের উপাদান, রক্তের কাজ ইত্যাদি পড়িয়েছিলাম। আমি আজকে তোমাদেরকে তার পরের যে টপিকস ব্লাড ক্লটিং পড়াবো। তো আমরা ব্লাড ক্লটিংয়ে চলে আসি। ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন, যেটাকে আমরা সাধারণত রক্ত জমাট বাঁধা বলে থাকি। আমাদের হাত অথবা শরীরের কোনো অংশ কেটে গেলে দেখা যায় যে কিছুক্ষণ পরে নর্মালি প্রক্রিয়ায় রক্তটা জমাট বেঁধে যায়। তো কিভাবে জমাট বাঁধে, কেন জমাট বাঁধে, এই প্রক্রিয়াগুলো আজকে আমরা শিখব। তো আমরা দেখি, সাধারণত আমাদের রক্তবাহিকার মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন কিন্তু রক্ত জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না? তোমরা বলতে পারো যে ম্যাডাম তখন তো জমাট বাঁধতে পারে, কেন বাঁধে না? তো দুইটা ফ্যাক্টর সাধারণত তখন কাজ করে, যেটা রক্ত নর্মালি জমাট বাঁধাকে বিরত রাখে। আমরা দেখি কি কি সেই ফ্যাক্টরগুলা। সাধারণত দেখা যায় যে রক্তবাহিকার অন্তর্গাত্র মসৃণ থাকে বা অন্তর্গাত্রের মসৃণতা। আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো রক্তে হেপারিনের উপস্থিতি। হেপারিন নামক মিউকোপলিস্যাকারাইড মিউকোপলিস্যাকারাইডের উপস্থিতি। আমরা কিন্তু গত ক্লাসে হেপারিন নিয়ে তোমাদেরকে বলেছি যে হেপারিন আমাদের দেখা গেছে যে শ্বেত রক্তকণিকার যে ব্যাসোফিল আছে, ওই ব্যাসোফিল সাধারণত দেখা যায় যে ওখানকার দানাদার পদার্থ থেকে হেপারিনটা সিক্রেশন হয়। তো রক্তবাহিকার অন্তর্গাত্র যদি মসৃণ থাকে আর রক্ত প্রবাহের সাধারণত দেখা যায় যে হেপারিনের উপস্থিতি, তো এই দুইটা কারণে নর্মালি রক্ত জমাট বাঁধে না। কিন্তু কোনো কারণে যদি আমাদের শরীরের কোনো অংশ কেটে যায়, রক্তনালীগুলা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তখন রক্তপাত শুরু হয় এবং কিছু সময় পরে দেখা যায় নর্মালি রক্তপাত বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা দেখি যে সাধারণত রক্ত জমাট বাঁধার জন্য অথবা আমাদের কোনো অংশ কেটে গেলে রক্তপাত বন্ধের জন্য এবং ওই যে রক্তপাত হচ্ছে ওই জায়গাটাতে বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে। ওই সংক্রমণটাকে প্রতিহত করার জন্যই হোক, সাধারণত যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক তৈরির মাধ্যমে সাধারণত রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে, তাকে রক্ততঞ্চন বলি। রক্ত তাহলে দেখা গেল যে রক্ততঞ্চনে সাধারণত ফাইব্রিন জালক একটা নাম দেখলাম, যেটা সাধারণত জালের মতো স্ট্রাকচার, যার মধ্যে বিভিন্ন ধরনের রক্ত কণিকাগুলা, রক্তের উপাদানগুলা সাধারণত আটকে যায়, ফলে রক্ত জমাট বেঁধে যায়। তো আমরা দেখব যে আমাদের
সাধারণত অনুচক্রিকা এবং অনুচক্রিকা আর আমাদের যদি কোনো অংশের টিস্যু হচ্ছে ভেঙে যে ক্ষত সৃষ্টি হয়, টিস্যু অনুচক্রিকা দেখা যায় যে ভাঙন হয়, কোনো অংশ যখন কেটে যায় তখন দেখা যায় যে সেই অংশ থেকে রক্তনালী থেকে দেখা যায় যে এই অনুচক্রিকাগুলা বাতাসের সংস্পর্শে আসে এবং ভেঙে যায়। আবার যখন টিস্যু ড্যামেজ হতে পারে, টিস্যু ড্যামেজ হলে দেখা যায় যে টিস্যুগুলার সাধারণত ক্ষত হচ্ছে এবং ওইখান থেকে টিস্যুর ক্ষত থেকে সাধারণত দেখা যায় যে একটা উপাদান বের হয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি থ্রোম্বোপ্লাস্টিন। যেটা সাধারণত রক্ত জমাট বাঁধার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা তো জানি অনুচক্রিকা হলো থ্রোম্বোসাইট, তো থ্রোম্বোসাইটের ভাঙনে সাধারণত থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম তৈরি হচ্ছে। আবার টিস্যু সাধারণত ড্যামেজ হলে সে জায়গা থেকেও দেখা যায় যে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে। তো এরকম আমরা কতগুলা নাম দেখলাম, ফাইব্রিন জালক, থ্রোম্বোপ্লাস্টিন, আরও কিছু রক্তের প্লাজমা প্রোটিন আছে এবং উপাদান আছে যেগুলা রক্তপাত সাধারণত দেখা যায় বন্ধ করে। এর মধ্যে 13টা ফ্যাক্টর খুবই দেখা যায়, 13টা ফ্যাক্টর কাজ করে রক্ত জমাট বাঁধার জন্য। তার মধ্যে 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। তো এই 4টা ফ্যাক্টরই সাধারণত মেন কাজ করে এবং অন্যান্য ফ্যাক্টরের সহায়তা নিয়ে। তো আমরা এই 4টা ফ্যাক্টরের নাম একটু ভালো করে শিখব যাতে আমরা কখনো না ভুলে যাই। 4টা ফ্যাক্টরের নামটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি রক্ত তঞ্চনের প্রক্রিয়াটা আমরা মনে রাখব। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং যা যা ইম্পর্টেন্ট কথা বলি, কিছু টেকনিক আছে, কিছু টার্মোলজি আছে, কিছু টার্ম তোমাদেরকে শেখাবো, সেগুলা খাতায় লিখে নিবা, পরবর্তীতে পড়তে যেটা তোমাদের সহায়ক হবে। তো আমরা দেখি যে 4টা ফ্যাক্টর আছে, মেনলি রক্ত জমাট বাঁধানো 4টা ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর 4টাকে আমরা সাধারণত মনে রাখতে পারি ইজি একটা প্রসেসে। তো আমি তোমাদেরকে বলি যে আমাদের গ্রামের বেকার যুবক সমাজ, ওরা দেখা যায় যে মাছ চাষ করে স্বাবলম্বী হয় অথবা ফলের বাগান করে দেখা যায় যে তারা স্বাবলম্বী হচ্ছে, অনেক টাকা পয়সা করে ফেলছে। তো আমরা একটা জাস্ট ছন্দ মনে রাখি, তাহলে আমরা 4টা ফ্যাক্টর ইজিলি মনে রাখতে পারবো। তো লিখে ফেলি আমরা ছন্দটা। আচ্ছা, আমাদের যে 4টা ফ্যাক্টরের নামগুলা সাধারণত এখানে আছে, এটা কিন্তু সিরিয়ালভাবেই আছে। প্রথম যে 4টা ফ্যাক্টর আমরা লিখে ফেলি, দেখো এগুলা হলো প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন। আমরা কিন্তু পড়েছি, যখন রক্তরস পড়েছি তখন কিন্তু প্লাজমা প্রোটিনে আমরা ফাইব্রিনোজেন নামের সাথে পরিচিত হয়েছি। আরেকটা আছে
পথে আসছে প্রথম বিন, তারপরে আমরা চলে যাব টি দিয়ে। টি দিয়ে আমাদের আসলে টি দিয়ে লিখলে থ্রোম্বোপ্লাস্টিন লিখতে দেখা যায় যে টি লাগে। তারপরে ক্যালসিয়াম আয়ন, এটাও কিন্তু রক্তরসে ছিল, যেটা রক্তরসের অজৈব উপাদান হিসাবে যেটা আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু এই ক্যালসিয়াম আয়নটাকেও আমরা দেখেছি। তো এই যে থ্রোম্বোপ্লাস্টিন, এখানে আমাদের এগুলা এটা সবই পরিচিত। আর থ্রোম্বোপ্লাস্টিন আমি একটু আগেই বলেছি যে সাধারণত টিস্যু কোষে যখন ড্যামেজ হয় টিস্যুতে, তখন দেখা যায় যে সেখান থেকে অথবা অণুচক্রিকাগুলা রক্ত যে ক্ষত হচ্ছে সেখান থেকে বের হয়ে বাতাসের সংস্পর্শে আসলেই এই থ্রোম্বোপ্লাস্টিনটা তৈরি হয়। তো এই গেল আমার মোটামুটি 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা মেনলি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো কিছু প্রসেসের মাধ্যমে এরা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। আমরা দেখি প্রসেসগুলা কি। যেটা বললাম যে থ্রোম্বোপ্লাস্টিন টিস্যুর ক্ষত আর বাতাসে অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে সাধারণত এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমটা তৈরি করছে। এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম দেখা যায় যে আমাদের রক্তরসে যে প্লাজমা প্রোটিন প্রোথ্রম্বিন ছিল, প্রোথ্রম্বিন নিষ্ক্রিয় অবস্থায় ছিল। প্রোথ্রম্বিন নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তারপরে থ্রোম্বোপ্লাস্টিনের সাহায্যে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এবং বিভিন্ন এনজাইমের সাহায্যে প্রোথ্রম্বিন থেকে থ্রোম্বিন, যেটা সক্রিয় অবস্থায় থাকে, এক ধরনের প্রোটিন সক্রিয় অবস্থায় থাকে, এবং এই থ্রোম্বিন পরবর্তীতে আমাদের যে ফাইব্রিনোজেন নামক প্লাজমা প্রোটিন ছিল, ফাইব্রিনোজেন নামে প্লাজমা প্রোটিন ছিল, সেটার উপরে কাজ করে ফাইব্রিন মনোমার তৈরি করে। এবং ফাইব্রিন মনোমারটা কিছুই না, এরা হলো জাস্ট সুতার মতো দেখতে স্ট্রাকচারগুলা, এবং পরবর্তীতে এই ফাইব্রিন মনোমারগুলা পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করে। তো আমি আগে একটা টার্ম ইউজ করেছিলাম রক্তজালক। তো এই ফাইব্রিন পলিমারগুলা বা অনেকগুলা সুতা পরস্পর যুক্ত হয়ে জালের মতো স্ট্রাকচার তৈরি করে। যেমন এখানে আমি ছবিতে দেখাই, আমাদের এখানে রক্তবাহিকা দেখা যায়, এই অংশটা কেটে গেল, এখান থেকে দেখা যায় এখানে আর কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হলো, এবং এখান থেকে রক্তনালী থেকে অণুচক্রিকা, লোহিত রক্তকণিকা এগুলা বাইরে বেরিয়ে যাচ্ছে।
এবং পরবর্তীতে এই প্রক্রিয়ার মাধ্যমে যে ফাইব্রিন জালক তৈরি হলো, সেই ফাইব্রিন জালকের মাধ্যমে এই রক্তের উপাদানগুলা যেমন শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা এগুলা সাধারণত আটকে যায়, রক্তরস আটকে যায়, আটকে সাধারণত এখানে রক্ত জমাট বেঁধে থকথকে পিণ্ডের মতো হয়ে যায়। এটাকেই আমরা রক্ততঞ্চন বলে থাকি। এবং রক্ততঞ্চন সাধারণত দেখা গেছে যে রক্ততঞ্চন বা জমাট বাঁধা হয়ে গেলে আরেকটা প্রোটিন, রক্তের আরেকটা প্রোটিন যেটাকে আমরা প্লাজমিন বলি, সে কি করে, সে এই রক্তজালককে ভেঙে ফেলে। এই যে এরকম ঢিপির মতো রক্তজালক হয়েছিল নালিকার উপরে, এটাকে সে ভেঙে ফেলে। কারণটা কি? কারণ হলো রক্তবাহিকার যে প্রাচীরগুলা সেগুলা গঠনের জন্য, নতুনভাবে পুনরায় গঠনের জন্য এটা ভেঙে ফেলে, নতুন কোষ সৃষ্টি করার প্রয়াসে এটাকে সে নষ্ট করে দেয়। ফলে আবার আমরা মসৃণ রক্ত সাধারণত নালীবাহিকা পাই, সেখান থেকে আবার ইজিলি রক্ত প্রবাহিত হয়। তো এই গেল আমার রক্ততঞ্চন পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম সেগুলো একটু নোট করে নিবে। যেমন আমি বলেছি, অনুচক্রিকাগুলা বাতাসের সংস্পর্শে এলে রক্তনালিকা যখন কেটে যায় অথবা আক্রান্ত হয় তখন ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়। টিস্যু কোষগুলা ভেঙেও দেখা যায় যে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করে এবং এই থ্রোম্বোপ্লাস্টিনে কিন্তু রক্ত জমাট বাঁধার প্রাথমিক যে প্রক্রিয়া সে শুরু করে, এভাবে রক্ত জমাট বাঁধে। তাছাড়াও আরও রক্ত জমাট বাঁধার কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলা মানে এগুলা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। যেমন অ্যাক্সেলারিন, প্রোকনভার্টিন, তারপর স্টুয়ার্ট ফ্যাক্টর আছে, হ্যাগম্যান ফ্যাক্টর আছে ইত্যাদি, ক্রিসমাস ফ্যাক্টর ইত্যাদি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলা নামগুলা তোমরা শিখে ফেলবা। এই রক্ততঞ্চন। আচ্ছা, আমাদের সাধারণত রক্ত তঞ্চন কাল বলতে আমরা কি বুঝি? সাধারণত কেটে যে রক্ত বাহিকা অথবা আমাদের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ততঞ্চন কাল বলি এবং এই সময়টা 3 থেকে 8 মিনিট। আর রক্তক্ষরণকাল, এটা হলো রক্তক্ষরণকাল। এটা সাধারণত দেখা যায় যে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে যখন কোনো রক্তবাহিকা অথবা আমাদের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রক্ত সাধারণত দেখা যায় যে সেখান থেকে রক্তক্ষরণের সাধারণত শুরু হলে এবং কোনো বাহ্যিক কোনো প্রয়োগ ছাড়া, বাহ্যিক কোনো হাত ছাড়া অথবা কোনো প্রেসার ছাড়া তুমি নিজে নিজে যে রক্তটা সাধারণত বন্ধ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা নেয় সেটা রক্তক্ষরণকাল। এটা হলো 1 থেকে 4 মিনিট রক্তক্ষরণকাল। তো আমরা রক্ততঞ্চনের বা ব্লাড ক্লটিংয়ের আমরা মোটামুটি A to Z শিখেছি এবং আমরা আশা করি তোমরা যদি এই যেটা বলা হয়েছে, যেভাবে শেখানো হয়েছে ইজিলি প্রসেসে, তোমরা যদি একটু দেখো পরে বই খুলে, মনে হয় এটা অনেক সোজা হয়ে যাবে, এত আর পড়তে হবে না। এরপরে যে টপিকসটা সেটা হলো লিম্ফ। আচ্ছা, তোমাদের একটা রক্ততঞ্চনের একটা ছবিও আমি দেখাই। এই যে এখানে তোমরা
দেখো এখানে খুব সুন্দরভাবে জালকগুলা কিভাবে আমাদের এই রক্তের উপাদানগুলাকে পেঁচিয়ে আটকিয়ে সাধারণত রক্ত তঞ্চন করেছে, রক্ত জালক তৈরি করে তার ভেতরে এগুলাকে আটকে ফেলেছে। এই ফাইব্রিন জালককে সাধারণত রক্ত জমাট বাঁধার সাধারণত কাঠামো বা কঙ্কাল বলা হয়। এই ধরনের কিছু কিছু টার্ম কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, অথবা পরবর্তীতে তোমরা ঢাকা ভার্সিটি অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেখানেই পরীক্ষা দিবা সেখানেই দেখবা যে এরকম কিছু কিছু টার্ম চলে আসে। তো এগুলো একটু খেয়াল করে পড়বা। এরপরে আমি চলে যাব পরবর্তী টপিকস, সেটা হলো লসিকা বা লিম্ফ। লিম্ফ, লসিকা বা লিম্ফ। তো লসিকা বা লিম্ফ আসলে কি জিনিস? লসিকা বা লিম্ফকে আমরা সাধারণত কলার রস বলে থাকি। আমাদের দেহেও সাধারণত কোষকলাগুলা এক ধরনের, সাধারণত কোষকলাগুলা কৌশিক জালিকার আবরণ দিয়ে বেষ্টিত থাকে এবং এই কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে রক্তের কিছু উপাদান দেখা যায় যে আমাদের যে দেহ কোষগুলা বা কলাগুলাকে কৌশিক জালিকা বেষ্টন করে রাখে, সেই কোষের মধ্যে, কোষের সাধারণত দুইটা কোষের মধ্যবর্তী ফাঁক, এই ফাঁকা স্থানগুলোর মধ্যে সাধারণত তারা এসে অবস্থান করে। এটাকে সাধারণত আমরা লসিকা বলে থাকি। তো আমরা দেখি কলারস বলি, স্লাইডে আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধমনী থেকে যে কৌশিক জালক তৈরি হয়েছে এবং সেগুলা পরস্পর যুক্ত হয়ে কিন্তু শিরাতে শেষ হয়েছে। তো দেখা যায় যে এইখানে দেখো কোষগুলা এই কৌশিক জালকের মধ্যে, কৌশিক জালকের আবরণী দিয়ে কোষগুলা কিন্তু বেষ্টিত আছে। তো দেখা গেছে যে এই রক্ত জালিকা বা কৌশিক জালিকা থেকে কিছু উপাদান এরা কি করে, এই কোষের মধ্যে, কলার মধ্যে এসে অবস্থান করে। তো আমরা এখানে কিভাবে এই লসিকার উৎপত্তি হয় আমরা একটা ছবি দিয়ে আমরা যদি বুঝাতে চাই তো তোমাদের একটু সুবিধা হবে। আমরা দেখি, আমরা একটু ছবি আঁকি। একটু লাল গোলাপি দিয়ে আঁকি, যেহেতু ধমনী আঁকবো। তারপরে লাল দিয়ে আঁকা উচিত। তো আমরা দেখি যে তোমরা একটু সাথে সাথে আঁকার চেষ্টা করো। আমরা কিছু কৌশিক জালক আঁকছি, কৌশিক নালী, সবাই আঁকো একবার করে।
ধমনী থেকে আমরা জানি যে ধমনীর মাধ্যমে রক্ত থেকে হৃৎপিণ্ড থেকে রক্ত আমাদের দেহকোষের দিকে প্রবাহিত হয়, আর শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে যায়। তো এখানে আমাদের কিছু কোষ আঁকি। আসলে আরো ঘনভাবে থাকবে। নিউক্লিয়াস আছে, এর ভেতরে আমরা দেখি কলারসের উপস্থিতি আমরা দেখি, এবং আমরা দেখি যে এইখানে আমাদের যে ধমনীর প্রান্ত আছে, ধমনীর এই প্রান্তে সাধারণত আর্টারি, এরা সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত বহন করে দেহকোষে নিয়ে যায়। এই আর্টারির যে প্রান্তীয় অংশ, এখানকার আর্টারিগুলা সাধারণত ধমনীগুলা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম শাখায় বিভক্ত হয়ে সাধারণত কৈশিক জালক তৈরি করে। তো এই কৈশিক জালকের সাধারণত ধমনী প্রান্তে দুই ধরনের ফ্যাক্টর কাজ করে। আমরা দেখি কি কি ফ্যাক্টর কাজ করে। এই কোষগুলা কিন্তু এই কৈশিক জালকের ভেতরে বেষ্টনী কৈশিক জালক এই কোষগুলাকে কিন্তু বেষ্টন করে থাকে, যেমন ওই ছবিতে দেখছো কৈশিক জালকের বেষ্টনী দিয়ে এই কোষকলাগুলা অবস্থান করে। তো এখানে দেখা যায় যে ধমনীর এই প্রান্তে বা এই ধমনী অংশের কৈশিক জালকে দুইটা ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টর দুইটা হলো, আমরা লিখি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, দুই নাম্বার ফ্যাক্টর কলয়েডাল অসমোটিক প্রেসার। দুইটা প্রেসার কাজ করে। তো এইখানে দেখা যায় যে ধমনীর এই প্রান্তে ধমনীর যে কৈশিক জালকগুলা এই অংশে দেখা যায় যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি থাকে, কলয়েডাল অসমোটিক প্রেসার কম থাকে। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার তার কাজ কি? তার কাজ হলো এই কৈশিক জালকের ভেতর থেকে রক্তের সাধারণত রক্তরসগুলাকে, রক্তের কিছু উপাদানগুলা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য এই কোষ কলাতে চলে আসে। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, কলয়েডাল অসমোটিক প্রেসারটা কম। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ হলো তরল পদার্থগুলোকে রক্তনালী থেকে বাইরে বের করে দেওয়া, এই রক্ত কৈশিক জালিকার নালিকা থেকে বাইরে বের করে দেয়। কিন্তু এইখানে আমরা দেখি যে শিরার প্রান্তে সাধারণত যে কৈশিক জালকগুলো আছে সেখানে আবার এখানেও দুইটা ফ্যাক্টর কাজ করে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর কলয়েডাল অসমোটিক প্রেসার। কিন্তু এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কম থাকে, কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেসার বেশি থাকে। যেহেতু কলয়েডাল অসমোটিক প্রেসার বেশি থাকে, সেই কারণে কলয়েডাল অসমোটিক প্রেসারের কারণে, এই ফ্যাক্টরটার কারণে সাধারণত দেখা যায় যে এখানে যে তরল পদার্থগুলা বের হয়ে কলারসের মধ্যে অবস্থান করছে, সেই তরল পদার্থগুলাকে সে নিজের দিকে টেনে নেয়। এই ফ্যাক্টরের কাজই হলো সাধারণত তরল পদার্থগুলোকে নিজের দিকে টেনে নেওয়া অথবা তরল পদার্থগুলোকে ধরে রাখা। তো এইখানে যে কলারসের ভেতরে যে জমাকৃত তরল পদার্থগুলো আবার ফেরত যায় এই প্রান্তে এসে। তো এইভাবে দেখা যায় যে আমার এই প্রান্ত থেকে লিক হচ্ছে
তরল পদার্থ কলার রস আবার এই প্রান্তে সাধারণত আবার রক্ত জালকে ফেরত যাচ্ছে। এভাবে দেখা যায় যে আমার টোটাল যে অংশ এ পাশে লিক হলো তার 85 থেকে 90% অংশই আবার কোষিক জালকের রক্তে ফেরত চলে যাচ্ছে। তাহলে আমার এখানে 10% সাধারণত কোষের ফাঁকে ফাঁকে কলারস হিসাবে, ইন্টারস্টিশিয়াল তরল হিসাবে সাধারণত ফ্লুইড হিসাবে তরল হিসাবে 10% সাধারণত এরা অবস্থান করে। তো কন্টিনিউয়াস যদি এপাশ থেকে তরল পদার্থগুলো বের হয়ে এই কোষকলার মধ্যে চলে আসে তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের সেই অংশগুলা ফুলে যাবে, তারপরে নর্মাল কার্যাদি সাধারণত ব্যাহত হবে। সেই কারণে আমরা দেখি যে এখানে কলার রসে বা কোষকলার ভেতরে এক ধরনের একটা নালী, তৈরি হয়ে সাধারণত আবার হৃৎপিণ্ডে অতিরিক্ত এই তরল পদার্থগুলোকে আবার শিরাতে ফেরত নিয়ে আসছে, যেটা পরবর্তীতে আবার হৃৎপিণ্ডে চলে যায়। যে এই যে নালী, এই নালীটাকে আমরা লিম্ফ ডাক্ট বলে থাকি। লিম্ফ ডাক্ট বা লিম্ফ নালী বলে থাকি। এখানকার তরল পদার্থগুলো, অতিরিক্ত তরল পদার্থ যে কলারসগুলা এই লিম্ফ নালী বা লিম্ফ ডাক্ট দিয়ে সরবরাহিত হয়ে আবার শিরাতে ফেরত যাচ্ছে। এই প্রক্রিয়ায় সাধারণত দেখা যায় যে লিম্ফ তৈরি হয় এবং এই লিম্ফ তৈরির এই প্রক্রিয়াকে আমরা সাধারণত বলি লিম্ফোজেনেসিস। আচ্ছা, তো আমরা যে লিম্ফ বা কলার রসের কথা বললাম, সেই কলার রস সাধারণত কি কি উপাদান এখানে থাকে? এখানে আমরা দেখি যে দুই ধরনের উপাদান থাকে। একটা কোষীয় উপাদান, আর একটা অকোষীয় উপাদান। কোষীয় উপাদানের মধ্যে আমরা কি কি দেখি? এখানে মেইনলি আমরা শ্বেত রক্ত কণিকার লিম্ফোসাইটকে পেয়ে থাকি। লিম্ফোসাইটকে পেয়ে থাকি আমরা। গত লেকচারে কিন্তু আমি বলেছিলাম যে কৈশিক জালিকার ক্ষুদ্র ছিদ্র ভেদ করে ক্ষণপথ তৈরি করে শ্বেত রক্তকণিকার কিছু উপাদান সাধারণত বাইরে রক্তজালক থেকে বাইরে বেরিয়ে আসতে পারে ক্ষুদ্র ছিদ্র দিয়ে, যাকে ডায়াপেডিসিস বলেছিলাম। ঠিক সেভাবে শ্বেত রক্তকণিকা সাধারণত লিম্ফোসাইটে আমরা দেখি যে অনেক বেশি কলারসে থাকে এবং এটার পরিমাণ হলো আমরা দেখি যে 100 ঘন মিলিমিটার লসিকাতে এটার সংখ্যা 75,000। আচ্ছা, এটা হলো। তারপরে আমরা চলে যাব
লিম্ফোসাইটগুলো আমরা দেখি, তারপরে আমরা অকোষীয় যে উপাদান সেটা আমরা দেখব। অকোষীয় উপাদানের মধ্যে আমরা সাধারণত দেখি যে বিভিন্ন ধরনের উপাদান, সাধারণত অকোষীয় উপাদানের 94% সাধারণত পানি থাকে, তরল, আর 6% কঠিন পদার্থ থাকে। এবং এর কোষীয় যে লিম্ফের কোষীয় উপাদানের মধ্যে কিন্তু অনুচক্রিকা অ্যাবসেন্ট থাকে। কিছু কিছু প্রোটিন সাধারণত দেখা যায় যে ওরাও কোষিক জালিকার প্রাচীর ভেদ করে কলার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে এরা আবার এই লসিকা নালী দিয়ে বাহিত হয়ে আবার রক্তে ফেরত আসে। তো এই উপাদানগুলা দেখি এবং এই কঠিন উপাদানের মধ্যে আমরা শর্করা দেখি। শর্করা হলো আমরা দেখি 100 ml লসিকার মধ্যে 120 থেকে 135 গ্রাম সাধারণত শর্করা থাকে। তারপরে প্রোটিন থাকে, প্রোটিন উপাদান সাধারণত প্লাজমা যে প্রোটিনগুলা অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আরও অ্যান্টিবডি, এনজাইম ইত্যাদি উপাদানগুলা থাকে। আর লিপিড হিসাবে আমরা লিপিডকে দেখি। লিপিড সাধারণত কাইলোমাইক্রন হিসাবে আমরা পাই। তোমরা এই টার্মটা কিন্তু যখন পরিপাক ও শোষণ পড়েছ তখন কিন্তু এই টার্মটার সাথে তোমরা পরিচিত ছিলে, কাইলোমাইক্রন। এখন তোমরা বলো কাইলোমাইক্রন কি কি উপাদান আছে এখানে? কাইলোমাইক্রন এখানে সাধারণত আমরা দেখি ট্রাইগ্লিসারাইড, গ্লিসারাইড ও ফসফোলিপিড। তাছাড়াও আরও কিছু বর্জ্য উপাদান আছে যেগুলা হলো অনেকটা সাধারণত ইয়েতে আমরা যে পড়েছিলাম রক্তের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য উপাদান কিছু ছিল রক্তরসের মধ্যে, যেমন এখানে আছে যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিন তোমরা হয়তো সবাই পরিচিত, কারণ ব্লাডের সাধারণত পরীক্ষা করে ক্রিয়েটিনের পরিমাণটা দেখা যায় যে নির্ধারণ করে আমাদের কিডনির অবস্থা বোঝা যায়। রক্তে যদি ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং সেটা ট্রিটমেন্ট দরকার। এরপরে আমরা চলে যাব লসিকা তন্ত্র। সাধারণত আমরা যদি অভুক্ত অবস্থায় থাকি লসিকাতে কিন্তু ফ্যাটের পরিমাণ কম থাকে, কিন্তু আমরা চর্বি জাতীয় খাবার খেলে তখন দেখা যায় যে লসিকাটা সাদা বর্ণ ধারণ করে এবং এটাকে আমরা সাধারণত কাইল বলি। এই যে কাইল, এই সমস্ত টার্মগুলোর সাথে তোমরা পরিচিত হবা, কারণ এইগুলা এমসিকিউ ইত্যাদির জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব লসিকা তন্ত্র। আচ্ছা, লসিকা তন্ত্র হলো সাধারণত লসিকা গ্রন্থি আর লসিকা নালীর সমন্বয়ে গঠিত তন্ত্রকে আমরা লসিকা তন্ত্র বলছি। লসিকা নালী আর লসিকা গ্রন্থির সমন্বয়ে যে তন্ত্র তাকে লসিকা তন্ত্র বলছি।
তো লসিকা তন্ত্র আর আমাদের রক্ত সংবহন তন্ত্র উভয় কিন্তু তরল পদার্থ ফ্লুইড বহন করে, এজন্য লসিকাকে কিন্তু দ্বিতীয় সংবহন তন্ত্রেও বলা হয়। দ্বিতীয় সংবহন তন্ত্র, এই টার্মগুলো একটু খেয়াল রাখবা, এগুলা সাধারণত দেখা যায় যে পরীক্ষার এমসিকিউতে আসে। তো আমরা লসিকা তন্ত্রকে দুইটা ভাগে সাধারণত লসিকা তন্ত্রের মধ্যে দেখা গেছে যে অন্তর্মুখী লসিকা তন্ত্র আর বহির্মুখী। অন্তর্মুখীকে এফারেন্ট বলা হচ্ছে আর বহির্মুখী হচ্ছে ইফারেন্ট। আচ্ছা, তো এফারেন্ট লসিকা তন্ত্রে আমরা দেখি এখানে লসিকার প্রবাহটা হয়ে থাকে লসিকা গ্রন্থির দিকে। লসিকা আমরা একটু পরে পরে ছবিতে যে এঁকেছিলাম এরকম লসিকা নালীর মধ্যে এরকম অনেকটা গোলাকার বৃক্কাকার স্ট্রাকচার ছিল, এগুলোকে আমরা লসিকা গ্রন্থি বলি। তো যখন লসিকাটার প্রবাহটা লসিকা গ্রন্থির দিকে হয় তখন সেটাকে অন্তর্মুখী লসিকা তন্ত্র, অন্তর্মুখী লসিকা আমরা বলি। আর জাস্ট সেটা তার অপোজিট, সেটাকে আমরা বহির্বাহী লসিকা তন্ত্র বলে থাকি। সেটা লসিকা গ্রন্থি থেকে সাধারণত বাইরের দিকে লসিকাটা প্রবাহিত হয়ে থাকে। এখন আমরা স্লাইডে ছবিতে চলে যাব। আমাদের সাধারণত দেখা গেছে যে দুই ধরনের লসিকা নালী থাকে। একটাকে আমরা প্রধান দুই ধরনের লসিকা নালী, তোমরা স্লাইড খেয়াল করো। একটা হলো ডান লসিকা নালী আর একটা থোরাসিক বা বক্ষীয় লসিকা নালী। তো ডান লসিকা নালীতে আমরা দেখি যে আমাদের শরীরের মাথার ডান অংশ, ঘাড়ের ডান অংশ এবং ডান হাত বা ডান বাহু ইত্যাদি অংশ থেকে লসিকা অথবা বক্ষীয় অঞ্চলের ডান অংশ ইত্যাদি লসিকা নালীগুলো পরস্পর যুক্ত হয়ে এই লসিকা ডান লসিকা নালী তৈরি করেছে। ছবিতে দেখো এই যে রাইট লিম্ফেটিক ডাক্ট, এবং পরবর্তীতে এই ডান লসিকা নালী আমাদের ডান পাশের যে শিরা আছে ডান হাতের শিরাটাকে আমরা ডান সাব ক্লাভিয়ান শিরা বলছি। এটা সম্মুখ দিকে সামনের দিকে অগ্রসর হয়ে এবং মাথা থেকে ডান অন্তঃজুগুলার একটা শিরা বের হয়ে আমাদের এখানে ছবিতে দেখা যাচ্ছে সংযোগস্থলে এখানে এসে মিলিত হয়েছে। এবং এই সংযোগস্থলে, এই দুইটা শিরার সংযোগস্থলে এই ডান লসিকা নালীটা মিলিত হয়েছে। ঠিক তেমনিভাবে স্লাইডের বাম পাশে দেখো এখানে বক্ষীয় বা থোরাসিক লসিকা নালীর ছবি দেখানো হচ্ছে। এরা সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের নিচের অংশ অথবা আমাদের শরীরের বাম পাশের যে লসিকা নালীগুলা আছে সেখান থেকে এরা সাধারণত দেখা যায় যে এই লসিকা নালীগুলা পরস্পর যুক্ত হয়ে শরীরের নিচের অংশ বাম দিকের লসিকা নালী পরস্পর যুক্ত হয়ে আমাদের থোরাসিক বা বক্ষীয় লসিকা নালী তৈরি করেছে। এবং এই বক্ষীয় লসিকা নালী ঠিক তেমনিভাবে আমাদের বাম হাতের যে থেকে আগত যে সাবক্লাভিয়ান শিরা এবং বাম পাশের মাথার বাম পাশের অংশ থেকে আগত বাম অন্তঃজিগুলার শিরার সংযোগস্থলে এই লসিকা নালী মিলিত হয়েছে। পরবর্তীতে এরা সাধারণত আমাদের হৃৎপিণ্ডের যে ঊর্ধ্ব মহাশিরা সেখানে এরা পরস্পর যুক্ত হয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। এই গেল আমাদের লসিকা নালী। আমাদের কিছু লসিকা গ্রন্থি আছে। তা আমাদের লসিকা গ্রন্থির কাজটা কি? লসিকা তো নালী দিয়ে প্রবাহিত হয়ে হয়ে এক সময় সে কি হচ্ছে হৃৎপিণ্ডে চলে আসতে পারে। এই হৃৎপিণ্ড সে নালী দিয়ে চলে আসলো, তা আমার লসিকা গ্রন্থির কি দরকার? লসিকা গ্রন্থির দরকার এই জন্য যে এখানে যে লসিকা গ্রন্থিগুলো আছে এই গ্রন্থি অনেকটা ফিল্টারের মতো কাজ করে, যান্ত্রিক ফিল্টার। এই লসিকা কলারস থেকে লসিকাগুলা যখন বাহিত হচ্ছে
হওয়ার পরে লসিকা নালীর মধ্যে যাচ্ছে, এগুলাতে কিন্তু অনেক 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 জীবাণু থাকতে পারে। তো যখনই সে দেখা গেছে যে এই লসিকা গ্রন্থিতে চলে আসে, সেখানে যে বিভিন্ন ধরনের লিম্ফোসাইট লসিকা নালীতেও থাকে অল্প কিছু, কিন্তু এই লসিকা গ্রন্থিতে কিন্তু প্রচুর প্রচুর সাধারণত প্রতিরক্ষামূলক যে কোষগুলা থাকে, লিম্ফোসাইট থাকে, এখানে এসে জীবাণুগুলা সাধারণত লসিকার জীবাণুগুলা এখানে এসে নষ্ট হয়, এটা লসিক জীবাণুগুলাকে মেরে ফেলে। ফলে জীবাণুমুক্ত লসিকা পরবর্তীতে হৃৎপিণ্ডে ফেরত আসে শিরার মাধ্যমে, সাবক্লাভিয়ান শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফেরত আসে। এই কারণে লসিকা গ্রন্থি কিন্তু খুবই দরকার, যেটা জীবাণুর বিরুদ্ধে যান্ত্রিক ফিল্টার হিসাবে কাজ করছে। তো আমরা দুই ধরনের সাধারণত লসিকা গ্রন্থির ন্যায় দুই ধরনের অঙ্গ দেখব। একটা হলো প্লীহা। প্লীহার সাথে কিন্তু তোমরা সকলেই পরিচিত, যখন পড়েছো, পরিপাক পড়েছো, সেখানে কিন্তু প্লীহা ছিল। এখানে আমরা দেখো স্প্লেন, যেটা স্প্লেনের ছবি তোমরা স্লাইডে দেখো। স্প্লেন যেটা আমাদের যে পাঁজর, বক্ষপিঞ্জর, পাঁজরের নিচে এবং জাস্ট পাকস্থলীর উপরে একটা সিঙ্গেল অর্গান হিসাবে থাকে। এটা কিন্তু ডাবল অর্গান না, সিঙ্গেল অর্গান হিসাবে থাকে। পাশে এটা আমাদের সাধারণত বাম অংশে থাকে। তো এই প্লীহা সাধারণত দেখা যায় যে এ রক্তের সাধারণত রিজার্ভার বা রক্ত ব্যাংক হিসাবে কাজ করে, ব্লাড ব্যাংক। এই টার্মটাও একটু শিখে রাখবে, প্লীহা ব্লাড ব্যাংক। এখানে সাধারণত 300 ml পর্যন্ত ব্লাড সংরক্ষিত হয়ে থাকে, এজন্য এটাকে ব্লাড ব্যাংক বলে। এবং এটা কিন্তু লিম্ফ নোড যেমন ছাঁকনি হিসাবে কাজ করে লসিকার, আমাদের ব্লাডের ছাঁকনি হিসাবে কিন্তু এই প্লীহা বা স্প্লেন ব্লাডের ছাঁকনি হিসাবে কাজ করে। এবং আমরা যখন ওই যে রক্ত কণিকা পড়েছি, লোহিত রক্ত কণিকার বয়স 120 দিন, 120 দিন পরে ও কিন্তু স্প্লিনে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং এই স্প্লিনটা সাধারণত দেখা গেছে যে আমাদের রক্ত পরিশোধনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটা সাধারণত 5 ইঞ্চি চওড়া হয়ে থাকে এবং 150 গ্রাম ওয়েট হয়ে থাকে, 150 গ্রাম। তারপরে আমরা টনসিলে চলে যাব। আমরা টনসিলের সাথে কিন্তু সবাই পরিচিত। তোমরা যখন ছোট ছিলা সবারই কম বেশি এই গালের দুই পাশে ফুলতো, তারপরে ব্যথা হতো, তারপরে হা করে যখন দেখতা যে দুইটা গোলাকৃতি বলের মতো অংশ গলার উপরের অংশে দুই পাশে অবস্থান করছে, এটাকে কিন্তু টনসিল বলে। এই যে দেখো ছবিতে টনসিলের অবস্থানটা কোথায়। তো এই টনসিল সাধারণত দেখা যায় যে এখানেও প্রচুর পরিমাণ লিম্ফোসাইট তৈরি হচ্ছে। এটা প্রথম স্তরের সাধারণত প্রতিরক্ষাতে ভূমিকা পালন করে থাকে। তো এইখানে সাধারণত দেখা যায় যে আমাদের মুখে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণুগুলা ঢোকে, এখানে এসে সেগুলা সাধারণত মারা যায়। এখানকার প্রতিরোধমূলক ব্যবস্থা, লিম্ফোসাইট ইত্যাদি এদেরকে মেরে ফেলে। কিন্তু কখনো কখনো সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস দিয়েও কিন্তু দেখা যায় যে টনসিল নিজেই আক্রান্ত হচ্ছে। এটাকে কিন্তু টনসিলের প্রদাহ বলে, যেটাকে আমরা টনসিলাইটিস বলি, টনসিলাইটিস বলি। তখন দেখা যায় যে এই অংশটা ব্যথা হয়, ফুলে যায় ইত্যাদি। তারপরে আরেকটা জিনিসে আমরা চলে যাব, যেটা তোমরা কিন্তু রাস্তাতে অথবা ফ্লাইওভারের ওপরে যখন ওঠো অথবা রাস্তার ফুটপাতে এদেরকে একটু বেশি দেখা যায়। দেখবে যে পা ফোলা অথবা শরীরের কিছু কিছু অঙ্গ ফোলা, ভীষণভাবে ফোলা।
এই সমস্ত লোক বসে বসে ভিক্ষা করছে। তো এটা কিন্তু হয় সাধারণত যখন লসিকা প্রবাহটা লসিকা নালী অথবা লসিকা গ্রন্থির মধ্যে দিয়ে লসিকা প্রবাহ বিঘ্ন ঘটে, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তো এটা কেন হয়? এটা এক ধরনের পরজীবী দ্বারা হয়। আমরা পরজীবীটার নাম দেখি। উচারেরিয়া, বানক্রাফটিয়ে, এক ধরনের ফাইলেরিয়ান পরজীবীর জন্য এই সাধারণত এই পা অথবা শরীরের কোনো অঙ্গ ফুলে যায়, যখন দেখা যায় যে এগুলা ওই অংশে সাধারণত বেশি সংখ্যক অবস্থান করে, লসিকার প্রবাহটা বাধা প্রাপ্ত হয়ে যায়। এটাকে আমরা সাধারণত গোদ রোগ বলে থাকি, গোদ রোগ। এবং এটাকে অন্য ভাষায় এলিফ্যান্টিয়াসিস বলা হয়ে থাকে, এলিফ্যান্টিয়াসিস। সাধারণত হাতির পায়ের মতো দেখা যায় যে ফুলে ফুলে সারা পা হোক অন্যান্য অর্গান হোক একেবারে খুবই যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো এটা আমাদের আজকের লেকচার গেল। আমরা হৃৎপিণ্ডটা শুরু করতে চেয়েছিলাম, তো আমাদের সময় যেহেতু আজকে 50 মিনিট ক্রস করে গেছে, তো আজকে আর শুরু করব না। আগামী ক্লাসে আমি তোমাদের হৃৎপিণ্ডের গঠন, স্ট্রাকচার, রক্ত সংবহন ইত্যাদি, লম্বচ্ছেদের ছবি ইনশাল্লাহ সব শেখানোর চেষ্টা করব। তোমরা তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলি, নিজেকে সুরক্ষিত রাখবে এবং অপরকেও সুরক্ষিত রাখবে। রুলস রেগুলেশন সব কোভিড-19-এর মেনটেন করবে। মাস্ক ছাড়া বাইরে যাবে না। এখন কিন্তু মাস্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও তোমরা এটাকে তেমন গুরুত্ব দাও না। অবশ্যই মাস্ক কিন্তু কোভিড-19-এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তোমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। তো এই গেল, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।